মুক্তিযুদ্ধে কোনো অবদান না থাকা সত্ত্বেও ক্ষমতার মসনদে আরোহণ করেন এবং এই দেশকে ধীরে 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 প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ একটি স্যাটেলাইট স্টেটে পরিণত করার জন্য উদ্যোগ নেন। যখন দেশে দুর্ভিক্ষ আসে, লঙ্গরখানা খোলা হয়, বিরোধী দলের রাজনৈতিক কর্মীদেরকে নির্বিচারে হত্যা করা হয় রক্ষী বাহিনীর মাধ্যমে, সেই সময় রফিকুল ইসলাম মাহতাব একজন প্রকৃত দেশপ্রেমিকের মতো এই সরকারকে, লুটেরা সরকারকে, কর্তৃত্ববাদী সরকারকে প্রতিহত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রথম জীবনে বামপন্থী দলের সদস্য ছিলেন। জনগণের মুক্তির জন্য তার আকাঙ্ক্ষা ছিল। রাজপথে এই স্বৈরাচারী সরকারকে সবসময় তিনি প্রতিহত করার জন্য আত্মনিয়োগ করেছেন। বিএনপিতে যোগদানের পর তিনি বিএনপির একজন নিয়োজিত প্রাণ সৈনিক হিসাবে ভূমিকা রেখেছেন। মৎস্যজীবী দলকে চমৎকারভাবে সুসংগঠিত করেছেন। একটি পরিবারের মতোই ছিল মৎস্যজীবী দল। আমি তার আহ্বানে সাড়া দিয়ে একটি অনুষ্ঠানে এসেছি। যখনই শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করার জন্য প্রথমে তিনি, আমার চেয়ে অনেক সিনিয়র নেতা ছিল বিএনপিতে, সবসময় তিনি আমাকে আহ্বান জানাতেন। তার কারণে, অন্যান্য কারণে হয়তো সবসময় যেতে পারিনি। তার প্রতি আমার ভালোবাসা, সহমর্মিতা সবসময় অক্ষুণ্ণ ছিল। আজকে মৎস্যজীবী দলে তিনি নাই, এটা কল্পনাও করা যায় না। তার সকল চিন্তা ভাবনার উৎস ছিল, সব সময় তার চিন্তাকে ধারণ করেছিল মৎস্যজীবী দলকে কিভাবে তিনি আরো সংগঠিত করবেন, কিভাবে মৎস্যজীবী দলকে সাধারণ মানুষের আরো কাছে নিয়ে যাওয়া যাবে, এবং যে উদ্দেশ্যে এই দল গঠন করা হয়েছে সেই উদ্দেশ্য আদর্শ বাস্তবায়নের জন্য তিনি ছিলেন একজন লড়াকু সৈনিক। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আশা করি বর্তমানে যে মৎস্যজীবী দল তিনি রেখে গিয়েছেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে, তারা তাকে সবসময় স্মরণ রাখবে, নিজেরা ঐক্যবদ্ধ থাকবেন এবং শহীদ জিয়ার আদর্শের অনুসারী সকল জাতীয়তাবাদী সৈনিককে, বিশেষ করে যারা মৎস্যজীবী দলের অন্তর্ভুক্ত, তাদেরকে ঐক্যবদ্ধ রাখবেন। আমাদের সবসময় তার প্রতি, তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধাজ্ঞ জানাই। সবসময় আমরা তাকে স্মরণে রাখবো। বর্তমান পরিস্থিতি সম্পর্কে দু একটি কথা বলতে চাই। বাংলাদেশে যে এত দ্রুত এই স্বৈরাচারী হাসিনা সরকার বিদায় নেবেন অনেকেই কল্পনা করতে পারেননি, এবং আমরা বিএনপি এই সরকারকে হটানোর জন্য 16 বছর ধরে আন্দোলন করে যাচ্ছেন। অনেক বিএনপি নেতা কর্মীর বুকের রক্তে রাজপথ লাল হয়েছে, বহু মানুষ গুম হয়েছে। এদের অত্যাচারে, বিএনপির উপরে যে অত্যাচার করেছে আওয়ামী লীগ সরকার, এশিয়া মহাদেশে কোনো দলের উপরে এই ধরনের নির্মম অত্যাচার আমরা কখনো লক্ষ্য করিনি। এরা যে কি চরিত্রের অধিকারী! হেলিকপ্টার থেকে গুলি করে 32টি শিশু হত্যা করেছে। কি ধরনের সরকার এটি ছিল, কি ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব এরা ছিল! টেলিভিশনে এদের তো অভিনয়ের তুলনা হয় না। এদের প্রত্যেকেই একটা করে অস্কার দেওয়া যেতে পারে। যে এইভাবে তারা মুখে এক কথা, কাজে যা করেছেন, বিশ্ববাসী এখন শিউরে উঠছে এদের অত্যাচার নির্যাতন দেখে। আমরা যদি আরো 10 বছর সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদেরকে সরানো সম্ভব ছিল না। এদেরকে সরিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ধর্মগ্রন্থে নির্দেশ দিয়েছেন সবাইকে সীমা লঙ্ঘন না করার জন্য। আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছে, শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছেন, সেই জন্যই তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব নাযিল করেছেন। কত বড় বড় ভাষা ছিল, এখন খুঁজে পাওয়া যায় না। টেলিভিশনে কত রকমের পাখির নামে যার নাম ছিল, সেই সাধারণ সম্পাদক কত বড় বড় কথা বলেছে। শেখ হাসিনা নাকি পালায় না, এখন কোথায় পালায় না? এরকম একজনই আছে, বেগম খালেদা জিয়া।
দেশের মানুষের পাশেই থাকেন, বিদেশে তার কোনো আশ্রয়স্থল নাই, বাড়ি গাড়ি নেই। এদের ভূমি মন্ত্রী লন্ডনই তো 300 বাড়ি আছে, সুতরাং এরা পালাবে না, কারা পালাবে? এরা ঘটনার অনেক আগে পালিয়ে গিয়েছে। সবাই তো বুঝতে পারে যে সামনে কি আসছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদদে এই সরকার টিকেছিল, বাংলাদেশকে বানিয়েছে একটি পুলিশি রাষ্ট্র। এটা যে পুলিশি রাষ্ট্র তার প্রমাণ হলো 5ই আগস্টের পর যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে তার মধ্যে 622 জন লোক আশ্রয় নিয়েছে সেনানিবাসে, 487 জনই পুলিশ কর্মকর্তা। এরা প্রত্যেকে খুনি, নিরীহ মানুষকে, রাজনৈতিক কর্মীকে, ছাত্র ছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে। 5 জন বিচারপতি পালিয়েছে। ওই যে গানের ভাষা আছে না, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। জনতা জেগেছে, বিচারপতিরা ভেগেছে, ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছে। এরা কিসের বিচারপতি? এগুলা দুর্বৃত্ত, অন্যায় করেছে, সেই জন্যই ওখানে গিয়ে পালিয়েছে। বাকি বিচারপতিরা তো যায় নাই। বাকি বিচারপতিরাও মাশাআল্লাহ আওয়ামী লীগের কালো কোট পরেই রাজনীতি করেছে, এক সময় পুরস্কার হিসাবে বিচারপতির পদ অলঙ্কৃত করেছে। এখন এমন একটি বিপ্লবের কথা আপনারা বইতেই পড়েছেন, আমরাও বইতে পড়েছি। আজকে বাংলাদেশের জনগণ ভাগ্যবান, চোখের সামনে একটা বিপ্লব দেখতে পেয়েছে। আমিও নিজকে ভাগ্যবান মনে করি, 2 বার স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে পেরেছি। একবার 71 সালে শহীদ জিয়ার নেতৃত্বে, দ্বিতীয়ত বিএনপির নেতৃত্বে এই 16 বছরের আন্দোলন সংগ্রামে সবসময় জনতার সাথে ছিলাম, এবং সর্বশেষে ছাত্রদের নেতৃত্বে যেই তুমুল আন্দোলনের শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে যখন ছাত্রদের পাশাপাশি তাদের পিতামাতারা, সাধারণ মানুষ আত্মনিয়োগ করেছে, তখনও তাদের সাথে ছিলাম। আমি মৎস্যজীবী দলের প্রায় 500 কর্মী কারাবরণ করেছে। আমার পিছনে বসা আছে এই চূড়ান্ত আন্দোলনে যারা পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে, সেই ধরনের তরুণেরা, মৎস্যজীবী দলের সদস্যবৃন্দ, তাদেরকে সবাইকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। তাদের এই ত্যাগের ফলেই আজকে দেশ স্বাধীন হয়েছে। বর্তমানে যে সরকারটি ক্ষমতায় রয়েছে, এটির নাম যদিও অন্তর্বর্তীকালীন সরকার, প্রকৃতপক্ষে এটি একটি বিপ্লবী সরকার। জনগণের সফল বিপ্লবের মাধ্যমেই এই সরকার বর্তমানে দায়িত্বে রয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের গৌরব। তিনি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, নোবেল লরিয়েট। তাকে শেখ হাসিনার সরকার পদ্মা ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়ার সংকল্প ঘোষণা করেছিলেন। এখন ফেলে দেওয়ার মতো সুযোগ পান নাই। এখন তিনি কোন নদীতে তাকে জনগণ ফেলে দিবে তার অপেক্ষায় রয়েছে। ভারত সরকার অনুরোধ করব, দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, জনগণের সাথে বন্ধুত্ব চান, যারা বাংলাদেশের সমাজ দেখে গভীর ক্ষত সৃষ্টি করে গিয়েছে, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখনো শহীদদের প্রকৃত সংখ্যা আমরা জানতে পারিনি। এমনকি সেনানিবাসে যে 622 জন রয়েছে, কারা রয়েছে, তাদেরও নাম ঠিকানা আমরা জানি না। আমি 1971 সালে আরো 24 জন কর্মকর্তার সাথে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আমরা 25 জন অফিসার, মেজর জিয়াউর রহমান, মেজর সফিউল্লাহ, মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে আমরা 25 জন বিভিন্ন 5টি ক্যান্টনমেন্টে পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধ শুরু করি, এবং আমরাই বাংলাদেশ সেনাবাহিনী সৃষ্টি করি। এদের অনেকেই পরলোক গমন করেছেন, এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি সেনাপ্রধানকে অনুরোধ করব, এই 622 জনের নাম তালিকা আপনি ঘোষণা করুন। এই ধরনের দুর্বৃত্তদের অভয়ারণ্য তো সেনানিবাস হতে পারে না। মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সেনাবাহিনী গঠিত হয়েছে, জনগণ গঠন করেছে এই বাহিনী। হাজার হাজার ছাত্র যুবক
আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অল্প কিছু ছিলাম, কিন্তু সারা দেশবাসী, হাজার হাজার যুবক, ছাত্র যুবক, বিভিন্ন পেশার মানুষ এই মুক্তি বাহিনীতে যোগ দিয়েছে। জীবন দিয়ে অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সুতরাং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সেনাবাহিনী গঠিত হয়েছে, আমরা আশা করব এই সামরিক বাহিনী সবসময় জনগণের পাশে থাকবে। বিগত আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সেনাবাহিনী প্রধান এবং তরুণ অফিসাররা তারা যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে, তারা বলেছে যে বাংলাদেশের জনগণের উপরে আমরা গুলি চালাতে পারি না, এবং এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক বাহিনীকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এখনো দেশ গড়ার অনেক কাজ বাকি আছে। প্রফেসর ইউনূস এদেশের বীর সন্তান, তিনি সারা বিশ্বব্যাপী বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। বাংলাদেশের আন্তর্জাতিক ফেস হলো প্রফেসর ইউনূস। তাকে পতিত সরকার অনেক হেনস্থা করেছে। সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন। তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না, তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক। এই আন্দোলনে বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল, বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান। বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান, কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নাই। এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন, হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন। আমরা এই মুহূর্তে আর এসব তিক্ততা দেখতে চাই না। আমরা আরো খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে, অনেক সাধারণ মানুষ, যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যেমন প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিক কনক সরোয়ার, আরো দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক, মোহাম্মদ ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, তারা জনগণকে সংগঠিত করেছে। তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে। এই ধরনের ব্যক্তিরা যারা বিপ্লবকে সংগঠিত করার জন্য, জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরো আশ্বস্ত হতাম। আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তারা ইতিহাস সৃষ্টি করেছে, বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে। এদের কারণেই আজকে অনেকে এদের ত্যাগের বিনিময়ে গাড়িতে পতাকা লাগাতে পেরেছেন। আমি আহ্বান জানাবো এই সরকার আরো ছাত্রদেরকে নেওয়া হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছে, তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার। বুদ্ধিজীবীর আর বেশি দরকার নাই। আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে, আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন, কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবাই আগে এসে উপস্থিত হন। এরা দেশের কোন সংকটে এদেরকে পায় নাই। 1971 মুক্তিযুদ্ধে অল্প কয়েকজন ছিলেন। শিক্ষক সমাজে দেখেন সব জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখনকার শিক্ষকরা ছিলেন দেবতুল্য মানুষ। এখন শিক্ষকদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে যাদের শিক্ষক হওয়ার একাডেমিক যোগ্যতা নাই। কারচুপি করে, যেমন সরকার কারচুপি করে সংসদে বসে রাষ্ট্র ক্ষমতায় আসে, একইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ভোটার নিয়োগ দিয়েছে, শিক্ষক নিয়োগ দেয়নি। দলভারী করার জন্য অযোগ্য, অশিক্ষিত, স্বল্প শিক্ষিত মানুষকে, যাদের শুধু সার্টিফিকেট আছে, জ্ঞান গম্ভীর নাই, তারা বিভিন্ন শিক্ষক নেতা সেজে বসেছে। এই সরকারকে আমরা সময় দিতে চাই। বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব, শীর্ষ নেতা তারেক রহমান, অন্যরাও বলেছেন আমরা এই সরকারকে সময় দিতে চাই, তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই। এই দেশে তো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন,
এবং একটা যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। এটাই আমরা চাই। রোডম্যাপ ঘোষণা করতে কোনো আপত্তি থাকার কথা নয়। আরেকটি কথা প্রধান উপদেষ্টা বলেছেন, তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছেন, তাকে দেশবাসী নিয়োগ দিয়েছে। এই আন্দোলনে আমি যে এলাকার এমপি হয়েছি 6 বার, লালমোহন তজুমুদ্দিন, এখানে 11 জন ব্যক্তি পুলিশের গুলিতে ঢাকা শহরে নিহত হয়েছে। 11 জনের মধ্যে কেউ ছাত্র নাই। এরা অধিকাংশ শ্রমিক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী। সুতরাং ছাত্রদেরকে অবশ্যই সাধুবাদ দেই। ত্যাগের বিনিময়ে এরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু সারা দেশবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। ছাত্রদের সাথে সাথে ছাত্রদের পিতামাতারাও রাস্তায় ছিল। অতীতে এই ধরনের দৃশ্য কখনো আমরা দেখিনি। এটি হলো বিপ্লব। যারা কেবল বইতে পড়েছেন বিপ্লব, ভাগ্যবান আপনারা এই বিপ্লব রাজপথে দেখতে পেয়েছেন, যেখানে পিতা পুত্র কন্যারা মিলিতভাবে রাজপথে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, পানি খাওয়াচ্ছে, খাবার নিয়ে আসছে। বিশেষ করে ছাত্রীরা, তারা লাজুক, বাংলাদেশে তারা নিজেদেরকে আড়ালে রাখতেই পছন্দ করেন।